হরে কৃষ্ণ। আই হোপ অল অফ ইউ ফিট অ্যান্ড ফাইন। তো আজকে একটা নতুন টপিকস নিয়ে ডিসকাস করব, এবং সেটা কি, এটা অনেক কমন টপিকস এবং অনেক মিস্টেরিয়াস টপিকস, যেটা আমরা প্রতিদিন রাতের বেলা দেখি আমাদের আকাশে, কিন্তু আমরা জানি না সেটা সম্পর্কে, খুব বেশি একটা জানি না। তো সেটাই আজকে আমরা জানবো, যে লাইফ সাইকেল অফ স্টার। আমরা যে রাতে দেখি যে আকাশে অনেকগুলো তারা মিটমিট করে চলছে, তো সেগুলোর লাইফ সাইকেল কি, কীভাবে সেগুলো আহ, তৈরি হলো বা সৃষ্টি হলো, তারপর সেগুলো কখন ডেথ হয়ে যাবে, ডেথ হওয়ার পরে সেগুলো কি হয়ে যাবে, এবং তাদের যে লাইফ সাইকেল আছে সেগুলো কিভাবে কতগুলো স্টেপ ফলো করে বা কতগুলো স্টেপ পার করার পরে তাদের ডেথ হয়ে যায়, ডেথ হওয়ার পরে কি হয়ে যায়। ঠিক আছে, আজকে সেগুলোর ডিটেলস আমরা ডিসকাস করব। তো প্রথমে আমাদের আহ, জানতে হবে কি, সোলার সিস্টেম সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথমে যদি আমরা দেখি আমাদের সোলার সিস্টেম, তো সোলার সিস্টেম আর ইউনিভার্স এক না। মনে করো সোলার সিস্টেম হলো কি, মনে করো ইউনিভার্স যদি একটা সমুদ্রের মতো হয়, সোলার সিস্টেম হলো এই সমুদ্র থেকে 1 লিটার 1 লিটার বোতলে যদি আমরা জল ভরি সেই সমুদ্র থেকে, সেই সোলার সিস্টেমটা হলো আমাদের এরকম, যে ইউনিভার্স এত বড়, সোলার সিস্টেমটা হলো কি, তার এই সমুদ্রের থেকে 1 লিটার জল নিলে বা পানি নিলে যেরকম দেখাবে, সেইটা হলো আমাদের সোলার সিস্টেম। আমাদের সোলার সিস্টেম কি, সোলার সিস্টেমের মেন যেটা থাকবে মিডিলে থাকবে সেটা হলো কি সান। তারপরে কি থাকবে, তারপরে থাকবে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, তারপর তারপর থাকবে শনি, তারপর বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন। তো এই 8টা গ্রহ, ঠিক আছে, সান, এই সবগুলো মিলে কি হয় আমাদের, এগুলো হলো সোলার সিস্টেম। তো প্রথমে আমাদের দেখতে হবে কি, এই যে সান। সান আমাদের কি, আমরা যখন আমরা স্টারের কথা বলবো, তো স্টার যেভাবে আমরা ক্যালকুলেশন করব, বা স্টারের যে মাস, স্টার কত বড় কত ছোট, ঠিক আছে, সেটা আমরা কি, সেটা আমরা সান, যে আমাদের সূর্য আছে, সূর্যের মাঝের মাস এর যে বা সূর্যের যে ভর আছে সেটার সাথে আমরা কম্পেয়ার করে থাকি। বা এই যে স্টার আছে, স্টার কত দূরে, ঠিক আছে, সেগুলো আমরা কি, সাধারণত আমরা সূর্য থেকে বা সূর্যের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আমরা সেগুলোকে ক্যালকুলেশন করে থাকি, যে কত দূরে স্টার অবস্থিত। ঠিক আছে, তো প্রথমে আমাদের তো এগুলো, এটা হলো কি, এটা হলো সূর্য, তারপরে কি আছে, বুধ আছে, তারপরে শুক্র আছে, তারপর আমাদের পৃথিবী আছে, আমরা যেখানে আছি, এরপরে মঙ্গল, এরপরে কি থাকবে, এরপরে শনি থাকবে, এরপরে বৃহস্পতি থাকবে, এরপরে হলো আহ, আহ, কি থাকবে, প্লুটো থাকবে, সরি ইউরেনাস থাকবে, তারপরে নেপচুন থাকবে। তো এই হলো আমাদের গ্রহ। তো আমাদের স্টার প্রথমে জানার আগে আমাদের জানতে হবে যে স্টার কত প্রকার। তো স্টার, স্টার সাধারণত 3 রকমের হয়। ঠিক আছে, তো প্রথম যে স্টার হলো সেটা, সেগুলোকে আমরা বলি স্মল স্টার, স্মল স্টার। সেকেন্ড হলো মিডিয়াম স্টার। 3 নম্বর হলো ম্যাসিভ স্টার। তো এই 3 রকমের স্টার আছে। ঠিক আছে, তো এই 3 রকমের স্টার আমরা কিভাবে বুঝবো যে স্মল স্টার আমরা কোনগুলোকে বলবো। তো প্রথমে আমাদের দেখতে হবে সান, সানের মাস কত। যেহেতু আমরা কি এই স্টারগুলো আমরা নির্ণয় করব আমাদের সূর্যের যে ভর আছে বা মাস আছে সেটার উপর, আহ, কিভাবে আমরা কি এগুলো নির্ণয় করবো, যে কোনটা স্মল কোনটা হলো মিডিয়াম। ঠিক আছে, প্রথমে আমাদের কি সান, সানের ভর কত, সানের ভর হলো 1.989 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি। ঠিক আছে, আমাদের যে সান আছে সোলার সিস্টেমের সান, এটা হলো কি 1.989 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কেজি। তার মানে কি আমরা এটাকে লিখতে পারি কি 2। ঠিক আছে, এটুকু আমরা 2 লিখতে পারি। 2 এর পরে যদি আমরা 30টা শূন্য এভাবে লাগিয়ে দিই, ঠিক আছে, তাহলে কি হবে, 30টা শূন্য এভাবে লাগালে আমাদের কি হবে, কত কেজি। ঠিক আছে, 2 এর পরে 30টা শূন্য লাগালে যে আমাদের কি হবে, ওজন হবে। ঠিক আছে, এই সূর্যের ওজন আমাদের হলো, ওজন না অ্যাকচুয়ালি মাস, সূর্যের মাস হলো এত কেজি। ওকে, তো স্মল স্টার আমরা কিভাবে ডিপেন্ড করব বা ডিফাইন করব কিভাবে। স্মল স্টার হলো যাদের মাস কি থাকবে, 0.006 থেকে, সরি 0.00
কোথায় থাকবে এটা? এটা হলো স্মল স্টারের মাস কত থাকবে? 0.08 থেকে 0.6, ঠিক আছে, টাইম অফ সান মাস, ঠিক আছে। তো এগুলো হলো কি? এগুলো হলো স্মল স্টার। তো আমাদের যে সান আছে বা সূর্য আছে, সূর্যের যে মাস আছে, সেই সূর্যের মাসের সাথে যদি আমরা 0.08 থেকে 0.6 আমরা কি মাল্টিপ্লাই করলে আমরা যে মাস পাবো, ঠিক আছে, সেগুলো হলো কি স্মল স্টার। একটা স্মল স্টারের মাস হলো এত বড়। কিন্তু আমরা আকাশে যে দেখি যে সূর্য আমরা যত করে দেখি, আমাদের পৃথিবী থেকে সূর্যকে আমরা যত করে দেখি, ঠিক আছে, কিন্তু একটা তারাকে আমরা ঠিক তত করে দেখি না। তারাকে গিয়ে একদম ক্ষুদ্র বা একদম ছোট অবস্থায় দেখি। তাহলে কেন আহ, একটা সূর্যের মতো আমরা তারাকে দেখি না, অনেক ছোট বা অনেক ক্ষুদ্র দেখায় কেন? কারণ হলো ডিস্টেন্স। হলো আমাদের আমাদের থেকে সূর্যের যে দূরত্ব আছে, তার থেকে যে এই যে স্মল স্টারগুলো আছে, এগুলো কি দূরত্ব অনেক বেশি, ঠিক আছে। তো মনে করুন এই সূর্যের সবচেয়ে কাছের যে হলো কি থাকে তারা আছে বা যে স্টার আছে, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় প্রক্সিমা সেঞ্চুরি, ঠিক আছে। তো ওটাকে বলা হয় প্রক্সিমা সেঞ্চুরি। ওটা কোথায় আছে? ওটা হলো সূর্য থেকে এই প্রক্সিমা সেঞ্চুরি, এটাকে বলা হয় প্রক্সিমা সেঞ্চুরি, ঠিক আছে। এটা হচ্ছে ডিস্টেন্স আছে এই সূর্য থেকে প্রক্সিমা সেঞ্চুরির যে ডিস্টেন্স, ওটা কত? 4.25 লাইট লাইট ইয়ার। 4.25 লাইট ইয়ার মানে কি? মানে হলো এই যে সূর্য আছে, ঠিক আছে, সূর্য থেকে আমাদের পৃথিবীতে, এটা হলো সূর্য, এই সূর্য থেকে আমাদের পৃথিবীতে লাইট আসতে কত কত মিনিট সময় লাগে? 9 মিনিট সামথিং, ঠিক আছে। 9 পয়েন্ট সামথিং আমাদের কি সময় লাগে সূর্য থেকে পৃথিবীতে আমাদের কি সূর্যের আলো আসতে। কিন্তু এই যে প্রক্সিমা সেঞ্চুরি আছে, এখান থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে কতটুকু সময় লাগবে? এখান থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগবে 4.25 ইয়ার, ঠিক আছে। মানে কি এই যে প্রক্সিমা সেঞ্চুরি আছে, এখানে যে স্টারটা আছে, এই স্টারগুলো হলো সূর্যের সবচেয়ে কাছে, সবচেয়ে নিকটে স্টার, ঠিক আছে। কিন্তু এখান থেকে আমাদের পৃথিবীতে কি করতে আলো আসতে সময় লাগবে কত? 4.25 বছর। মানে মনে করুন আজকে যদি এখানে এখানে যদি স্টার থেকে যদি লাইট বের হয়, তাহলে আমাদের পৃথিবীতে সেই লাইট আসতে সময় লাগবে কত? 4.25 বছর, ঠিক আছে। 4 বছর, 4 বছরের বেশি সময় লাগবে এই লাইটটা আমাদের পৃথিবীতে আসতে, ঠিক আছে। তাহলে এত দূরে হলো একটা স্টার অবস্থিত, ঠিক আছে। এই জন্য আমাদের কি স্টারকে আমাদের অনেক কি লাগে? ছোট লাগে, অনেক ক্ষুদ্র লাগে, ঠিক আছে। কিন্তু সানকে আমাদের বা সূর্যকে আমরা কি অনেক বড় দেখি, কিন্তু স্টারগুলোকে আমরা কি অনেক ক্ষুদ্র ক্ষুদ্র দেখি, এবং সেগুলো কি শুধু রাতে আমরা দেখতে পাই সেই আলোগুলো, ঠিক আছে। তো এটা হলো। তারপর নেক্সট মিডিয়াম স্টার কি? মিডিয়াম স্টার হলো ওগুলা যেগুলো 0.6 থেকে কত? 3 টাইমস, 3 টাইমস অফ সান মাস, ঠিক আছে। মানে কি সূর্যের যে মাস আছে, ঠিক আছে, সূর্যের মাসের সাথে যদি আমরা 0.6 বা 1, 2 বা 3 যদি মাল্টিপ্লাই করলে কি হবে? যতটুকু মাস আমরা পাবো সেইগুলা কি মিডিয়াম স্টারের মাস হবে কত? অতখানি হবে মিডিয়াম স্টারের মাস, ঠিক আছে। তারপরে হবে কি ম্যাসিভ স্টার মানে কি? মানে সূর্যের যে মাস আছে সেটার সাথে যদি আমরা 8 মাল্টিপ্লাই করি, 8 ইন্টু সান মাস, ঠিক আছে, 8 ইন্টু সান মাস, ঠিক আছে। মানে কি সূর্যের যে মাস আছে এটার সাথে যদি আমরা 8 মাল্টিপ্লাই করি, তাহলে আমরা যেটা পাবো, ঠিক আছে, যেই ভ্যালু আমরা পাবো সেই ভ্যালুটা হলো কি ম্যাসিভ স্টার। মানে সবচেয়ে বড় স্টার যেগুলো আছে সেগুলো কি 8 বা 8-এর থেকে বেশি, 8-এর সাথে কি 8-এর জায়গায় আমরা 9, 10, ঠিক আছে, যদি সান মাসের সাথে আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমরা সেই ম্যাসিভ স্টারের মাস আমরা পাবো, ঠিক আছে। তো ম্যাসিভ স্টার বা স্মল স্টার, মিডিয়াম স্টার, এগুলো একটা না, এগুলো অনেকগুলো আছে, ঠিক আছে। তো এগুলা অনেকগুলো আছে এই ইউনিভার্সে। তো এগুলো হলো আমাদের কি স্মল স্টার, মিডিয়াম স্টার, ম্যাসিভ স্টার, এই হলো স্টার।
তো সূর্যের সবচেয়ে নিকট যে স্টার আছে সেটা কি, সেটা হলো প্রক্সিমা সেঞ্চুরি। এরপরে যেটা আছে সূর্যের দ্বিতীয় নিকটতম, সাধারণত সেটা কি, সেটাকে বলা হয় আলফা সেঞ্চুরি। ঠিক আছে, সূর্য থেকে এই যে আলফা, এটাকে বলা হয় আলফা সেঞ্চুরি, আলফা আলফা সেঞ্চুরি। তো সূর্য থেকে এটার দূরত্ব কত হবে, এটা সাধারণত 4.35 লাইট ইয়ার। ঠিক আছে, লাইট ইয়ার মানে কি, মানে পৃথিবীতে এটা থেকে পৃথিবীতে আলু আসতে সময় লাগবে সাধারণত কত, 4 বছরের বেশি, মানে কি 4.35 বছর লাগবে এই যে আলফা সেঞ্চুরি থেকে আমাদের পৃথিবীতে লাইট আসতে। ওকে, তাহলে এই হলো আমাদের কি স্মল স্টার, মিডিয়াম স্টার, মেসিভ স্টার। কিন্তু আমাদের কি মেন হলো কি, এখন আমরা দেখবো এই স্টার কিভাবে তৈরি হয় বা স্টার কিভাবে সৃষ্টি হয়, বা স্টার যে কতদিন পর্যন্ত সেটা বেঁচে থাকবে, তারপরে কতদিন পরে সেটা মৃত্যু হয়ে যাবে, এবং মৃত্যুর পরে বা ডেথ যখন হয়ে যাবে তারপরে সেটা কি হবে। তো এখন আমরা সেটা জানবো। তাই আমরা দেখলাম যে সূর্য থেকে সবচেয়ে কাছের যে স্টার আছে সেটার দূরত্ব কত, এবং সেটা থেকে লাইট আমাদের পৃথিবীতে আসতে কত সময় লাগবে, এবং সূর্যকে অনেক বড় দেখায়, এবং যেগুলো স্টার, অনেক স্টার আছে যেগুলো কি সূর্যের থেকেও অনেক বড়, 8 গুণ 10 গুণ বড় সূর্যের থেকেও, সেগুলোকে আমাদের ছোট দেখায় কেন, সেটা আমরা এখনই দেখলাম। তো এখন আমরা দেখবো যে একটা স্টার কিভাবে সৃষ্টি হয়, বা একটা স্টারের যে লাইফ সাইকেল থাকে সেই লাইফ সাইকেল কি, সেগুলো আমরা দেখব। তো প্রথম স্টার যখন সৃষ্টি হয় বা স্টার যে তৈরি হয় সেটা হলো কি, সেটা হলো নেবুলার মাধ্যমে। তো নেবুলা কি, তো প্রথমে যদি আমরা দেখি যে হোয়াট ইজ নেবুলা। নেবুলা মানে কি, নেবুলা মানে কিছুই না। ঠিক আছে, একটা হলো কি, নেবুলা হলো এক প্রকার গ্যাস বা ডাস্ট। সেগুলা কি হয়, সেগুলা আমাদের স্পেস বা উপরে যখন কি হয় অনেকগুলা গ্যাস বা অনেকগুলা কি হয় ডাস্ট। ঠিক আছে, গ্যাস প্লাস ডাস্ট কি হয়, তাদের নিজস্ব পার্সোনাল কিছু গ্র্যাভিটি আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স আছে। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে কি হয়, সেগুলো একে অপরের সাথে কি হয়, কোলাপস করে যায়। মনে করুন এটা হলো আমাদের স্পেস। ঠিক আছে, স্পেসে অনেকগুলো গ্যাস আছে, এরকম গ্যাস আছে, ওরকম ডাস্ট আছে। ঠিক আছে, গ্যাস, ডাস্ট। ঠিক আছে, তো এগুলো কি হয়, এগুলো নিজস্ব কি থাকে, একটা গ্র্যাভিটি থাকে। ঠিক আছে, তো নিজস্ব গ্র্যাভিটির কারণে এই এই যে গ্যাসগুলো আছে, গ্যাসের যে কণাগুলো আছে বা ডাস্টের যে কণাগুলো আছে, সেগুলো কি হয়, একে অপরের সাথে কি হয়, ধাক্কা খায়। ঠিক আছে, ধাক্কা খায় বা তারা একে অপরের সাথে কোলাপস করে যায়, মানে একটা গ্যাস আর একটা গ্যাসের সাথে কোলাপস করে যায়। যখন কোলাপস করে যায় তখন কি হয়ে যায়, মানে এখন ফাঁকা অবস্থায় থাকলো, তাদের একটা গ্র্যাভিটি আছে। ঠিক আছে, তো গ্র্যাভিটির কারণে তারা একসাথে চলে আসলো, একসাথে আসে, দুইটাই কোলাপস করে গেলো। দুইটা কোলাপস করে কি হয়, এই দুইটা গ্যাস মিলে কি হয়, একটা গ্যাসের অণুতে কি হয়, রূপান্তরিত হয়ে যায়। তো এইভাবে তখন এটা কি, এটা একটু বড় হয়ে যায়। এই দুইটা যত বড়, দুইটা যখন একসাথে মিলিত হয় তখন কি হয়ে যায়, সেটা একটু বড় হয়ে যায়, এবং সেটার কি মাস বৃদ্ধি পায়, এবং সেটার যে ঘনত্ব আছে, ডেনসিটি আছে, সেটাও কি হয়, সেটা হলো বৃদ্ধি পায়। তো বৃদ্ধি পাওয়ার কারণে যখন মাস বেড়ে যায়, ডেনসিটি বেড়ে যায়, তখন এখানে কি, এর যে গ্র্যাভিটি, আগে যে গ্র্যাভিটি ছিল তার থেকে গ্র্যাভিটি কি হয়, গ্র্যাভিটি মানে গ্র্যাভিটেশনাল ফোর্স ইনক্রিজ হয়ে যায়। কেন, মাস মাস ইনক্রিজ হয়ে যায়, তারপর কি, তারপর হলো ডেনসিটি ইনক্রিজ হয়ে যায়। তো ডেনসিটি ইনক্রিজ হয়ে যায়, মাস ইনক্রিজ হয়ে যায়, তার কারণে কি হয়, তার কারণে গ্র্যাভিটেশনাল যে ফিল্ড আছে বা গ্র্যাভিটেশনাল যে ফোর্স আছে সেটা কি হয়, সেটা ইনক্রিজ হয়ে যায়। যখন এরকম অনেকগুলো আছে আকাশের ভিতর, কি স্পেসে অনেকগুলা এরকম ডাস্ট বা গ্যাস আছে, যখন এর গ্র্যাভিটি যখন কি হয়ে যায়, ইনক্রিজ হয়ে যায়। ঠিক আছে, আর এর আশেপাশে যখন এরকম ছোট ছোট অনেকগুলো গ্যাসের অণু আছে বা ডাস্ট আছে, সেগুলোর গ্র্যাভিটি কি, সেগুলোর গ্র্যাভিটি কম, তুলনামূলকভাবে এর গ্র্যাভিটি বেশি আর এগুলোর গ্র্যাভিটি কম। তখন কি করবে, তখন এই ডাস্ট বা এই যে বড় যে গ্যাসের অণুটা আছে, ঠিক আছে, এটা কি করবে, তখন এগুলোকে আকর্ষণ করবে, আকর্ষণ করে নিজের দিকে টেনে নিয়ে আসবে। ঠিক আছে, কিসের কারণে, কারণ এর গ্র্যাভিটি ফোর্স এগুলা থেকে বেশি। তো যখন এগুলোকে টেনে নিয়ে আসবে, এর আশেপাশে যতগুলা ফোর্স থাকবে বা যতগুলো গ্যাস থাকবে বা যতগুলো ডাস্ট থাকবে, সবগুলাই কি করবে, সবগুলোকে সে নিতে থাকবে। তারপরে কি হয়ে যাবে, তখন যখন সবগুলো এর কাছে চলে আসবে, এর সাথে কোলাপস করবে, কোলাপস করতে করতে কি হবে, এটা ধীরে ধীরে কি ইনক্রিজ হতে শুরু করবে। ইনক্রিজ যখন হবে তখন কি, এর মাস মাস কি মাস তখন বৃদ্ধি পাবে, এর ডেনসিটি কি, ডেনসিটি বৃদ্ধি পাবে। তারপর এর হলো কি, এর হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড ফোর্স আরো বৃদ্ধি পাবে। তখন আরো দূরে যতগুলা ডাস্ট আছে বা গ্যাস আছে,
সেগুলোকেও সে আকর্ষণ করতে পারবে। কেন? কারণ তার গ্র্যাভিটেশনাল ফোর্স বৃদ্ধি পাচ্ছে। যখন গ্র্যাভিটেশনাল ফোর্স বৃদ্ধি পাবে তখন যত দূরের দূরের গ্যাসগুলো আছে, ডাস্ট আছে, সেগুলোর যে কণাগুলো আছে সেগুলোকে কি করবে, সে আকর্ষণ করবে, সে নিজের দিকে টেনে নিয়ে আসবে। তখন সেগুলো আসবে এখানে, এখানে আসে এটার সাথে আবার কোলাপস করবে। তো কোলাপস করতে করতে কি করবে, সেটার আকার আরো বাড়তে থাকবে। ঠিক আছে? তো বাড়তে বাড়তে কি হবে, এই আকার বড় হতে হতে থাকবে, মাস বৃদ্ধি পেতে থাকবে, ডেনসিটি ইনক্রিজ করবে, বা গ্র্যাভিটি ইনক্রিজ করবে। ইনক্রিজ করতে করতে এই যে নেবুলা থেকে, এটা এগুলো হলো সব নেবুলা। ঠিক আছে? এই যে যতগুলো ফরমেশন আছে, প্রথমে কি ডাস্ট থাকবে বা গ্যাস থাকবে, ভেসে বেড়াবে, তারপরে সেটা গ্র্যাভিটির কারণে একসাথে কোলাপস করবে, কোলাপস করার কারণে কন্ডেন্স হয়ে যাবে, কন্ডেন্স হয়ে সেগুলো কি করবে, সেগুলোর গ্র্যাভিটি ইনক্রিজ করবে, মাস ইনক্রিজ করবে, ডেন্সিটি ইনক্রিজ করবে। তারপরে সেটা কি হবে, সেটা আস্তে আস্তে আকার বড় হতে থাকবে। তো বড় হতে হতে সেটা কি হবে, সেটা একটা বড় আকার যখন ধারণ করবে তখন সেটাকে বলা হয় কি, প্রোটো স্টার। প্রোটো স্টার। ঠিক আছে? তো কি, প্রথমে ডাস্ট বা গ্যাস, ঠিক আছে, এগুলা থেকে প্রোটো স্টার পর্যন্ত যে ফাংশনগুলো এখানে থাকে, বা যেভাবে আহ, একটা গ্যাসের অণু আর একটা গ্যাসের অণু, ডাস্টের অণুগুলা একত্রিত হয়ে প্রোটো স্টার তৈরি করে, এই যে ফাংশন আছে এই ফাংশনটাকে বলা হয় কি, এই ফাংশনটাকে বলা হয় নেবুলা। তো এইভাবে এটা হলো প্রথম ফাংশন। তারপরে যখন কি নেবুলা থেকে আস্তে আস্তে কোথায়, প্রোটো স্টারের দিকে আহ, অগ্রসর হয়। ঠিক আছে? তো এই প্রোটো স্টার থেকে তারপর হলো নেক্সট। নেক্সট কি, এখানে কি হয়, প্রোটো স্টারে সাধারণত যখন এই নেবুলা নেবুলা শেষ হয়ে যায়, ঠিক আছে, প্রোটো স্টার তৈরি হয়ে যায়, মনে করুন এরকম একটা মাস সৃষ্টি হয়ে গেল একটা কোণা থেকে। আবার যখন গ্র্যাভিটির কারণে কি বিভিন্ন কোণা এখানে আসলো, সেটা কি, সেটার মাস ইনক্রিজ করতে থাকবে, সেটার গ্র্যাভিটি ইনক্রিজ হতে থাকবে। ঠিক আছে? তো মাস ইনক্রিজ হতে থাকবে, গ্র্যাভিটি ইনক্রিজ হতে থাকবে, তার কারণে কি হয়, যখন একসাথে অনেকগুলো মাস চলে আসে, ঠিক আছে, তার যখন ডেনসিটি বৃদ্ধি হতে থাকে, ঠিক আছে, আর গ্র্যাভিটি ফোর্স যখন বৃদ্ধি হতে থাকে, তখন আস্তে আস্তে কি, এটা কি এটার ভিতরে, ঠিক আছে, এই এই যে গ্যাসের প্রোটো স্টার আছে, প্রোটো স্টারের ভিতরে কি হয়, প্রোটো স্টারের ভিতরে টেম্পারেচার ইনক্রিজ হতে থাকে। যখন টেম্পারেচার ইনক্রিজ হতে থাকে, তার ভিতরে কি হিট ইনক্রিজ হতে থাকে। আর যখন টেম্পারেচার ইনক্রিজ হবে বা হিট ইনক্রিজ হবে, তখন কি এর ভিতরে যে প্রেশার আছে, সেই প্রেশারও ধীরে ধীরে কি হতে থাকে, ইনক্রিজ হতে থাকে। বুঝা গেছে? তো প্রোটো স্টারে মূলত এগুলো হয়ে থাকে। ঠিক আছে? তো এখানে কি আরো বেশি বেশি কি হয়, কন্ডেন্স হতে থাকে। আরো দূরে দূরে যত গ্যাসের অণু আছে সেগুলোকে কি করবে, সাক করে নিজের নিজের কাছে নিয়ে আসবে। ঠিক আছে? সেগুলো কি হবে, কন্ডেন্স হয়ে যাবে, এর সাথে কন্ডেন্স হয়ে গেলে সে এই যে প্রোটোস্টার আছে সেটার মাস আরো বৃদ্ধি পেতে থাকবে, এবং গ্র্যাভিটি কি করবে, সেটাও বৃদ্ধি পেতে থাকবে। তো যখন মাস বৃদ্ধি পেতে থাকবে, গ্র্যাভিটি বৃদ্ধি পেতে থাকবে, তখন সেখানে কি টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকবে। তো টেম্পারেচার বাড়লে কি, হিটও বাড়বে সেখানে। ঠিক আছে? আর হিট বাড়লে, আর টেম্পারেচার হিট যদি বাড়ে, তাহলে কি সেখানে তার ভিতরে যে প্রেশার আছে, সেই প্রেশারও ধীরে ধীরে কি ইনক্রিজ হতে থাকবে। ঠিক আছে? তারপরে হলো, তো মেইন সোর্সটা কি, এটা হলো একটা স্টারের সবচেয়ে বেশি সময়টা এইখানেই থাকে। মনে করুন এই যে স্টার মেইন সোর্স আছে, এখানে কি 90% সময় হলো, 90% সময় এই লাইফ সাইকেলে থাকে। ঠিক আছে? একটা স্টার, এই যে স্টেজ আছে, এই স্টেজে কি 90% থাকে। মনে করুন একটা স্টার যদি 100 দিন বেঁচে থাকে, ঠিক আছে, তার 90 দিন হলো এখানে থাকে মেন সোর্সে। আর বাকি এতগুলা যে আছে, নেবুলা, প্রোটো স্টার, তারপরে রেড জেন, সুপার জেন, এই সবগুলাতে কি থাকে, মাত্র 10 বছর থাকে। ঠিক আছে? আর বাকি 10 বছর মানে 10 দিন থাকে। আর বাকি 90 দিন কোথায় থাকে, 90 দিন থাকবে হলো মেন সোর্সে। ঠিক আছে? তো একটা স্টারের সবচেয়ে বেশি লাইফ স্পেন্ড করে, লাইফ টাইম স্পেন্ড করা হলো মেইন সোর্সে। এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট সোর্স একটা স্টারের। ঠিক আছে? তো এখন এটাতে কি হয়, এটাতে সাধারণত কি হয়, যখন টেম্পারেচার ইনক্রিজ করতে থাকে, ঠিক আছে, বা যে গ্যাসগুলা এখানে আছে, যে গ্যাস, যে ডাস্ট এখানে আছে, তো এখানে বেশিরভাগ যে গ্যাসটা থাকে সেটা হলো কি, সেটা হলো হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে? এটা হলো হাইড্রোজেন গ্যাস। এই গ্যাসটা হলো সবচেয়ে বেশি পরিমাণ বা বেশি মাত্রায় এখানে থাকে। তো তারপরে কি হয়, যখন মেন সোর্স হয়, তখন কি, মেন সোর্সে সাধারণত এই যে টেম্পারেচার ইনক্রিজ করতে থাকে। তো টেম্পারেচার ইনক্রিজ হতে হতে কত হয়, টেম্পারেচার ইনক্রিজ হতে হতে 10 মিলিয়ন
10 মিলিয়ন কেলভিন। ঠিক আছে, যখন এখানে টেম্পারেচার যখন ইনক্রিজ হয়, ঠিক আছে, এই টেম্পারেচার এখানে কি ইনক্রিজ হওয়া শুরু করছে, তো ইনক্রিজ হতে হতে এখানে কি হবে 10 মিলিয়ন ক্যালভিন পর্যন্ত যাবে। ঠিক আছে, তো 10 মিলিয়ন ক্যালভিন পর্যন্ত যাওয়ার পরে তারপর সেখানে কি হবে, আচ্ছা সেখানে এক ধরনের নিউক্লিয়ার ফিশন কি হবে, সৃষ্টি হবে। নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, তো নিউক্লিয়ার ফিউশন সেখানে সৃষ্টি হবে, কোথায় হবে, এই মেইন সোর্সে। এর ভিতরে কি হবে, নিউক্লিয়ার ফিউশন সৃষ্টি হবে, কেন, এর এর এখানে কি আছে, হাইড্রোজেন গ্যাস আছে। ঠিক আছে, তো একটা স্টারের ভিতরে যখন হাইড্রোজেন গ্যাস থাকবে আর যখন টেম্পারেচার কি 10 মিলিয়ন ক্যালভিন হয়ে যাবে, ঠিক আছে, বা তার থেকে বেশি হবে, তখন সেখানে কি নিউক্লিয়ার ফিউশন সৃষ্টি হবে। আর যখন নিউক্লিয়ার ফিউশন সৃষ্টি হবে তখন কি, এই যে হাইড্রোজেন গ্যাসগুলো কি হবে, হাইড্রোজেন গ্যাসগুলো মানে কি এখানে সিঙ্গেল একটা হাইড্রোজেন আছে বা এরকম অনেকগুলো সিঙ্গেল এরকম হাইড্রোজেন থাকবে, ঠিক আছে, সিঙ্গেল হাইড্রোজেন, ঠিক আছে। তো এগুলো কি হবে, যখন নিউক্লিয়ার ফিউশন এখানে স্টার্ট হবে তখন হাইড্রোজেন গ্যাসগুলো কি হবে, কনডেন্স হতে শুরু করবে। একটা হাইড্রোজেন গ্যাসের সাথে কি আরেকটা হাইড্রোজেন গ্যাস মিলিত হবে, মিলিত হলে কি হবে, H2 উৎপন্ন করবে। ঠিক আছে, তো এই H2 তখন আরেকটা হাইড্রোজেন গ্যাসের সাথে কি করবে, বিক্রিয়া করবে, বিক্রিয়া করে H3 উৎপন্ন করবে। ঠিক আছে, H3 যখন উৎপন্ন করবে সেটাকে আমরা সাধারণত মানে কি এভাবে করতে করতে সেগুলো কি হবে, মানে হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, মানে হাইড্রোজেন গ্যাস ধীরে ধীরে আমাদের কি করবে, হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, এটা কিসের কারণে হয়, নিউক্লিয়ার ফিউশনের কারণে হয়। তো নিউক্লিয়ার ফিউশন কেন হয়, কারণ এখানে টেম্পারেচার যখন 10 মিলিয়ন ক্যালভিন, একটা স্টারে যখন টেম্পারেচার 10 মিলিয়ন ক্যালভিনের থেকে বেশি হয়ে যায়, ঠিক আছে, তখন সেখানে নিউক্লিয়ার ফিউশন সৃষ্টি হয়। তো নিউক্লিয়ার ফিউশনের কারণে হাইড্রোজেন গ্যাসগুলো কিসে, হাইড্রোজেন গ্যাস আমাদের হিলিয়ামে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, তো এই হাইড্রোজেন গ্যাসগুলোকে সাধারণত কি বলা হয়, স্টারের ফুয়েল বলা হয়। ঠিক আছে, তো স্টারের ফুয়েল, স্টার ফুয়েল হলো কি, এই যে হলো হাইড্রোজেন। ঠিক আছে, এটাকে বলা হয় হাইড্রোজেনকে কি বলা হয়, স্টারের ফুয়েল। মানে যতগুলো তারা আছে তারার ভিতরে কি আছে, যে ফুয়েল আছে এই ফুয়েল হলো হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনকে ফুয়েল বলা হয়। আর যখন এই যে কি হয়, নিউক্লিয়ার ফিউশন উৎপন্ন হয়, নিউক্লিয়ার ফিউশন উৎপন্ন হয় মানে কি, এক ধরনের ব্লাস্ট সৃষ্টি হয় সেখানে। ঠিক আছে, ব্লাস্ট কি, যেমন একটা হাইড্রোজেন বোম যদি কোথাও ফেলে দেওয়া হয় তাহলে যে পরিমাণ সেখান থেকে আলো উৎপন্ন হবে বা যে পরিমাণ এনার্জি রিলিজ হবে সেখান থেকে, সেই পরিমাণ এনার্জি কি হয়, একটা স্টারের ভিতরেও তৈরি হয় নিউক্লিয়ার ফিউশনের কারণে। ঠিক আছে, তো তারপরে কি হবে, নেক্সট যখন এই যে হাইড্রোজেন গ্যাস যতদিন থাকবে স্টারের ভিতরে, ঠিক আছে, তো ততদিন সময় কি থাকবে, হাইড্রোজেন গ্যাস আস্তে আস্তে হিলিয়ামে কনভার্ট হতে থাকবে। ঠিক আছে, তো এই যে ফাংশনগুলো হচ্ছে, এই ফাংশনগুলো সব কোথায় হচ্ছে, মেন সোর্সে হচ্ছে। এবং এই ফাংশনটা হতে কত, 90% সময়, মানে একটা স্টার যতদিন বাঁচবে তার 90% সময় কি এই ফাংশনগুলোতে একটা স্টার অতিবাহিত করবে। এখন এখানে যে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, নিউক্লিয়ার ফিউশনের পরে যে এনার্জি সেখান থেকে রিলিজ হচ্ছে, ঠিক আছে, এনার্জি রিলিজ হওয়ার পরে তারপরে যে আলো চারিদিকে ছড়িয়ে পড়তেছে, সেই আলোই কিন্তু আমরা দেখতে পাই। তা আমরা যখন রাতে দেখি যে একটা স্টার, ঠিক আছে, একটা স্টার মিটমিট করে জ্বলতেছে, সেটা কি, সেটা হলো কিন্তু নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনের কারণে একটা স্টারে যে পরিমাণ এনার্জি রিলিজ হয়, যে পরিমাণ আলো রিলিজ হয়, সেই আলো বা সেই যে এনার্জিগুলো আছে সেই এনার্জিগুলাই আমরা হলো রাতের আকাশে দেখতে পাই। ঠিক আছে, সেই হলো সেগুলো হলো কি, সেগুলো হলো নিউক্লিয়ার ফিউশনের কারণে। ঠিক আছে, তারপর এখানে যখন এই নিউক্লিয়ার ফিউশন উৎপন্ন হয়, সেখানে যখন হিট এনার্জি রিলিজ হয়, এনার্জি রিলিজ হওয়ার কারণে সেখানে কি হয়, সেখানে প্রেশার ইনক্রিজ করতে শুরু করে। ঠিক আছে, তো প্রেশার ইনক্রিজ করতে শুরু করে মানে কি, মানে আমি একটা এক্সাম্পল দিই। মনে করুন এটা হলো একটা স্টার। তো স্টারে কি হয়, স্টারে যখন নিউক্লিয়ার ফিউশন উৎপন্ন হয় মানে সেখানে ব্লাস্ট সৃষ্টি হয়। ব্লাস্ট হওয়ার কারণে সেখানে কি হয়, এনার্জি রিলিজ হয়। এনার্জি রিলিজ হওয়ার কারণে সেখানে কি, টেম্পারেচার তো বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, টেম্পারেচার বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তারপরে হলো তো তারপরে হলো আপনার এখানে যে প্রেশার আছে সেই প্রেশারে কি হয়, প্রেশারও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। প্রেশার বৃদ্ধি কেন পায় বা বৃদ্ধি পাওয়ার কারণ কি, এখানে প্রেশার বৃদ্ধি পায়, মনে করুন এখানে একটা খালি জায়গায় আছে। ঠিক আছে, খালি জায়গায় আছে মানে কি,
এর আশেপাশে কি আছে, একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, ঠিক আছে। তো এর আশেপাশে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, সেই গ্র্যাভিটেশনাল ফোর্স কি করবে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কাজ হলো যে স্টারটা আছে, স্টারটাকে কি করা, বাইরে থেকে প্রেশার ক্রিয়েট করা, ঠিক আছে। এখন এই স্টারটাকে স্টেবল রাখার জন্য কি করতে হবে, যখন বাইরে থেকে প্রেশার প্রয়োগ করবে বা বাইরে থেকে যখন প্রেশার আসবে তখন কি স্টারটা আস্তে আস্তে ছোট হতে শুরু করবে, ছোট হয়ে যাবে। কিন্তু যখন এখানে নিউক্লিয়ার ফিউশন সৃষ্টি হয়, ব্লাস্ট হয়, সেখানে ভিতরে কি প্রেশার ইনক্রিজ হয়। তো এই প্রেশারগুলো কি করবে, এই প্রেশারগুলো এভাবে ইনক্রিজ হয়, ঠিক আছে। তো প্রেশার যখন এটার ভিতরে প্রেশার সৃষ্টি হচ্ছে আর এর বাইরে কি আছে, এর বাইরে জি আছে, গ্র্যাভিটি আছে, তখন কি করবে, এই প্রেশার আর গ্র্যাভিটি দুইটাই কি থাকবে, ইকুয়াল থাকবে। প্রেশার ইকুয়াল টু গ্র্যাভিটি, গ্র্যাভিটির কারণে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এখানে আর সেখানে প্রেশার ইনক্রিজের কারণে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এটা কি, সেটা ইকুয়াল থাকবে, ঠিক আছে। এই মেন সোর্সে সেটা কি থাকবে, ইকুয়াল থাকবে, বুঝে গেছে। যতদিন পর্যন্ত এই প্রেশার আর গ্র্যাভিটি, এই দুইটা ফোর্স, ঠিক আছে, প্রেশারের কারণে যে ফোর্স আর গ্র্যাভিটির কারণে যে ফোর্স একটা স্টারে কি হচ্ছে, স্টারের উপর পড়তেছে, ঠিক আছে, যতদিন এই দুইটা ফোর্স মানে কি বাইরের ফোর্স প্লাস ভিতরের ফোর্স দুইটা ইকুয়াল থাকবে, ততদিন পর্যন্ত একটা স্টার কি হবে, এই মেন সোর্সে থাকবে, ঠিক আছে। আর যখন প্রেশার কি গ্র্যাভিটেশনাল ফোর্স কি এটা কখনো বৃদ্ধি পাবে না, ঠিক আছে। বাইরের একটা স্টারের বাইরে যে গ্র্যাভিটি থাকে বা গ্র্যাভিটেশনাল ফোর্স থাকে সেটা কি, সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তো আমরা কি জানি, আমাদের পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফোর্স কত, 9.81, ঠিক আছে। এটা সব জায়গায় পৃথিবীর যে কোনো প্রান্তে যাই না কেন, এটা সব জায়গাতে কি থাকে, সমান থাকে, ঠিক আছে। তো একটা স্টারের চারপাশে চারপাশে যখন যে গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকে বা গ্র্যাভিটির কারণে যে ফোর্স উৎপন্ন হয় সেটা কি, সেটা হলো কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে। সেই যে একটা স্টারের আশেপাশে যা থাকবে সেটা কনস্ট্যান্ট থাকবে, গ্র্যাভিটি সেটা কি ইনক্রিজ হবে না বা সেটা ডিক্রিজ হবে না। কিন্তু প্রেশার কি হয়, প্রেশার ইনক্রিজও হতে পারবে, ডিক্রিজও হতে পারবে। যখন একটা স্টারের ফুয়েল শেষ হয়ে যাবে, ফুয়েল মিন্স হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, হাইড্রোজেন যখন শেষ হয়ে যাবে তখন কি নিউক্লিয়ার ফিউশন সেখানে বন্ধ হয়ে যাবে। আর যখন নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যাবে সেখানে তাহলে এনার্জি রিলিজ হবে না, আর এনার্জি যখন সেখানে রিলিজ হবে না তখন কি প্রেশার আর ইনক্রিজ হবে না বা প্রেশার সেখান থেকে উৎপন্ন হবে না। তখন ধীরে ধীরে কি হবে, ধীরে ধীরে প্রেশার কম্প্রেস হতে শুরু করবে। আর যখন প্রেশার কম্প্রেস হতে কম হতে শুরু করবে তখন কি, গ্র্যাভিটি তো কনস্ট্যান্ট, আর প্রেশার যদি ডিক্রিজ হয়ে যায় তাহলে গ্র্যাভিটি কনস্ট্যান্ট থাকবে। প্রেশার ডিক্রিজ হলে কি, জি এর ভ্যালু আপনা থেকে ইনক্রিজ হতে থাকবে, ওকে। আর করবেন, জি এর ভ্যালু হলো 10, ঠিক আছে। আর এখানে এনার্জি রিলিজের কারণে প্রেশারের কারণে যে ফোর্স উৎপন্ন হচ্ছে সেটা হলো কি, সেটা হলো 10, ঠিক আছে। তাহলে 10 আর 10 যখন ইকুয়াল থাকবে তখন এটা কি, সেটা এরকমই থাকবে। এই যে স্টার আছে, স্টারটা আমাদের স্টারে থাকবে, সেটা বাড়বেও না, সেটা কমবেও না। আর যদি 10 প্রেশার যদি ইনক্রিজ হতে থাকে মানে এখানে 15 হয়ে গেল, 15 যখন হয়ে গেল তো প্রেশার কি, প্রেশার ইনক্রিজ হয়ে গেল। আর এটা কি, এটা এটা আমাদের কি 10 আছে। তাহলে কি হয়ে যাবে, তখন যে স্টারটা হবে স্টারটা কি আরো বড় হতে শুরু করবে। মানে স্টারের যে চারপাশে যে সারফেস আছে, ভিতর থেকে যখন ফোর্স অ্যাপ্লাই বেশি হবে প্রেশারের কারণে, ঠিক আছে, তখন কি সারফেসটাকে আরো কি করবে, ইনক্রিজ করবে, ঠিক আছে। আর যখন এটা কি থাকবে, ইকুয়াল থাকবে, 10 থাকবে, এটা 10 থাকবে, এটা 10 থাকবে, তখন কি সারফেস কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। একটা স্টারের যে সারফেস আছে সেটা কনস্ট্যান্ট থাকবে, সেটা বাড়বে না বা কমবেও না। আর যখন এটা কি কমতে থাকবে, ঠিক আছে, 9 9 চলে আসলো বা 9.8 চলে আসলো, মানে কি এটা তো কনস্ট্যান্ট, এটা তো ইনক্রিজ হবে না, এটা ডিক্রিজ হবে না, এটা কনস্ট্যান্ট থাকবে। এটা যখন কম হয়ে গেল তখন কি, এই যে স্টার আছে স্টারটা ধীরে ধীরে কি ছোট হতে শুরু করবে, স্টার ধীরে ধীরে ছোট ছোট হতে শুরু করবে, যখন কি স্টারের ভিতরে যে ফুয়েল আছে ফুয়েল ফিনিশ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হলো মেন সোর্স। মেন সোর্সে কি, মেন সোর্সে সবসময় কি পি আর জি, ঠিক আছে, প্রেশারের কারণে যে ফোর্স হয় আর জি এর গ্র্যাভিটির কারণে যে ফোর্স হয় সেটা কি থাকবে, সেটা ইকুয়াল থাকবে। যতদিন ইকুয়াল থাকবে বা এটা বেশি থাকবে ততদিন একটা স্টার এই মেইন সোর্সে থাকবে, ঠিক আছে। এটা হলো স্টারের সবচেয়ে বেশি সময় এই এই জায়গাতে থাকবে। আর যেদিন কি এই পি এর ভ্যালু কম হতে শুরু করবে সেদিন থেকে কি এই স্টার এই সোর্স থেকে বাইরে বেরোতে শুরু করবে, ঠিক আছে। তো আমি একটা সাধারণ একটা এক্সাম্পল মনে করুন, আমরা বেলুন সবাই ফুলিয়েছি, ঠিক আছে। তো বেলুন কি হয়, বেলুন যখন আমরা বাজার থেকে কিনি সেটা কি থাকে, সেটা এরকম থাকে, একদম এরকম থাকে, ঠিক আছে। মানে ওটা কিছু থাকে না, একদম নর্মাল অবস্থায় থাকে। কেন এরকম থাকে, এরকম থাকার কারণ কি, একটা বেলুন, ঠিক আছে,
একটা বেলুন এরকম থাকে, ঠিক আছে? কেন এরকম থাকে? এরকম থাকার কারণ হলো আমাদের পৃথিবী, ঠিক আছে? এই পৃথিবীতে আমি এখন যেখানে আছি, আমার আশেপাশে কিছুই নেই, ঠিক আছে? তার মানে এখানে এক ধরনের প্রেশার আছে। কিসের কারণে? এয়ারের কারণে, বাতাসের কারণে সেখানে এক ধরনের প্রেশার আছে। প্রেশার এখানে আছে কত? 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার প্রেশার সবসময় আমার উপরে কি করতেছে? আমার উপরে এক্সার্ট হচ্ছে, ঠিক আছে? মানে যে কোনো খালি জায়গাতে সবসময় কি থাকবে? 1 অ্যাটমসফিয়ারিক প্রেশার থাকবে। কিসের কারণে? এয়ারের কারণে বা বাতাসের কারণে সবসময় থাকবে। তো একটা বেলুন যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তখন এরকম থাকে। তার মানে কি, এর যে চারপাশে আছে, এর চারপাশেই খালি জায়গাতে যখন রাখবো এর চারপাশে এক প্রেশার ক্রিয়েট করবে, ঠিক আছে? সেটা কি? 1 অ্যাটমসফিয়ার প্রেশার। তো এর কারণে একটা ফোর্স লাগতেছে। ফোর্সের কারণে এই যে বেলুনের ভিতরে কি কোনো বাতাস থাকতে পারতেছে না। বাতাস না থাকার কারণে এটা কি, বাতাসটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? বাতাস উপরে বের হয়ে যাচ্ছে। এই জন্য এটা কি, এটা চুপসে যাচ্ছে, ঠিক আছে? আর যখন আমরা সে এর ভিতরে কি, যখন একটা বেলুনের ভিতরে আমরা কি বাতাস দিতে শুরু করব বাইরে থেকে, ঠিক আছে? তার মানে কি, বাতাস আমরা কখন দিব, ঠিক আছে? তার মানে এর ভিতরে আমরা কি প্রেসার দিচ্ছি। বাতাস দিচ্ছি মানে এর ভিতরে আমরা প্রেসার দিচ্ছি। মানে কি, বাইরে যে অ্যাটমসফেরিক প্রেসার আছে 1 atm প্রেসার, ঠিক আছে? এটা থেকে আমরা যখন বেশি প্রেসারে আমরা কি এর ভিতরে বাতাস ইনপুট করব, তখনই শুধু এর ভিতরে বাতাস ঢুকবে, ঠিক আছে? মানে এর থেকে বেশি, মানে এখান থেকে 1 অ্যাটমসফেরিক প্রেসারে যদি এর ভিতরে আমরা বাতাস ঢুকিয়ে দিই বা বাতাস দিতে শুরু করি, তাহলে এটা কি, এটা আস্তে আস্তে ফুলতে থাকবে। মানে কি, এর ইনসাইডে, ঠিক আছে, এর ভিতরে প্রেসার কি, প্রেসার হলো 1.1 আর এর বাইরের প্রেসার হলো 1, ঠিক আছে? 1.1 আর বাইরের প্রেসার হলো 1। তো 1.1 যখন ইনক্রিজ এটা থেকে বেশি, ঠিক আছে, তখন কি বেলুনটা ফুলতে থাকে, ঠিক আছে? আর যখন যখন আমরা কি বাতাস দেওয়া বন্ধ করে আমরা এই যে মুখটা আছে, মুখটাকে বেঁধে দিই, তখন কি থাকে? বেলুনটা কনস্ট্যান্ট থাকে। সেখানে হাওয়া বাইরে থেকে ভিতরেও আসে না, আবার ভিতর থেকেও বাইরেও যায় না। এটা কনস্ট্যান্ট, যত বড় আমরা ফুলিয়ে রাখি ঠিক তত বড়ই থাকে, ঠিক আছে? তার মানে কি, 1 আর 1 ইকুয়াল থাকে, ঠিক আছে? এই জন্য এর সারফেস কি বড় হয় না বা ছোট হয় না, ঠিক আছে? আর যখন আমরা এই যে এটা আছে এর মুখটা ছেড়ে দিই, ঠিক আছে? তার মানে কি, এর ভিতরের বাতাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে। তার মানে কি, এর যে প্রেশার আছে ওটা কি, ওটা সবসময় 1 অ্যাটমসফিয়ার থাকবে। কিন্তু ভিতরের বাতাসটা যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তখন কি, এর প্রেশার কমে যাচ্ছে। মানে কি, এর প্রেশার কমে যাচ্ছে মানে কি, 9.9 চলে আসবে, 0.8 চলে আসবে, ঠিক আছে? যখন এই প্রেশার থেকে, বাইরের প্রেশার থেকে ভিতরের প্রেশার কম হয়ে যাবে, তখন বেলুনটা হলো চুপসে যাবে, ঠিক আছে? বেলুনটা হলো চুপসে যাবে। ওকে? তো স্টারের ক্ষেত্রেও সেম এরকমই হয়, যে যতক্ষণ পর্যন্ত এর ভিতরে প্রেশার থাকবে ততক্ষণ পর্যন্ত একটা স্টার কি থাকবে, জীবিত থাকবে। যখন প্রেশার কম হতে শুরু করবে তখন কি হবে, জি এর ভ্যালু বৃদ্ধি পেতে থাকবে আর ওটা আস্তে আস্তে সংকুচিত হতে থাকবে, ছোট হতে থাকবে। বুঝা গেছে? আর সুপারজেন্ট এটা কি? তো রেডজেন্ট সুপারজেন্ট এটা একই, ঠিক আছে? তো এটা সাধারণত কি, এটা হলো স্মল স্মল আর মিডিয়াম স্টারের জন্য, আর সুপারজেন্ট হলো ম্যাসিভ স্টারের জন্য, ঠিক আছে? তো রেড জেন কি, রেড জেন আর সুপার জেন কি? রেড জেন সুপার জেন হলো সাধারণত যখন এই মেন সোর্সে কি হয়, ফুয়েল থেকে এনার্জি রিলিজ হয়, নিউক্লিয়ার ফিউশন হয়, নিউক্লিয়ার ফিউশনের কারণে হাইড্রোজেন কি গ্যাস কি, মনে করুন এটা হলো একটা স্টার, এর ভিতরে অনেকগুলো হাইড্রোজেন আছে। তো হাইড্রোজেন কি, হাইড্রোজেন অনেকগুলো আছে, তখন এখানে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে, নিউক্লিয়ার ফিউশনের কারণে হাইড্রোজেন গ্যাস কি হচ্ছে, হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে কনভার্ট হয়ে যাচ্ছে। হিলিয়ামে যখন কনভার্ট হয়ে যাচ্ছে তখন কি, ধীরে ধীরে হাইড্রোজেন কি হচ্ছে, কমে যাচ্ছে। তো কমে যাওয়ার কারণে রেডজেন্ট আর সুপারজেন্ট কি, তো রেডজেন্ট সুপারজেন্ট হলো এই যে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে সেখান থেকে হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, এর যে কোর অংশটা আছে সেই কোর অংশটা থেকে এনার্জি রিলিজ হচ্ছে নিউক্লিয়ার ফিউশনের কারণে। আর সেখানে কি একটা কি হচ্ছে, যখন সেখানে একটা ব্লাস্ট হয়ে যাচ্ছে, সেখানে যে এনার্জি রিলিজ হচ্ছে বা সেখানে যে আলো চারিদিকে ছড়িয়ে পড়তেছে, সেই আলো যখন ছড়িয়ে পড়ে স্পেসে, ঠিক আছে, তখন আমরা সেই আলোটাকে রাতে দেখতে পাই, ঠিক আছে? তো সেটাকে আমরা কি বলি, সেটাকে কি হলো রেড জেন বলি, ঠিক আছে? রেড জেন ওটা কেমন দেখায়, লাল দেখায়। এখন স্মল স্টার বা মিডিয়াম স্টারের ক্ষেত্রে সেটা কি, এটা হলো লাল দেখায়। আর সুপারজেন্ট কি, সুপারজেন্ট সাধারণত
ম্যাসিভ স্টার, যেগুলো বড় বড় স্টার হয়, ঠিক আছে। তো বড় বড় স্টারের ক্ষেত্রে কি হয়, সেই যখন হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়ে যায়, সেখানে নিউক্লিয়ার ফিউশন চলতে থাকে, ঠিক আছে। নিউক্লিয়ার ফিউশন যখন চলতে থাকে তখন সেটাকে বলা হয় কি সুপারজেন্ট, মানে হাইড্রোজেন কমতে থাকে। আর যখন হাইড্রোজেন কমতে থাকে তখন এই স্টার থেকে কি হয়, ইস- আহ, এটা থেকে স্টার থেকে ভারী যে গ্যাস আছে সেগুলো রিলিজ হতে শুরু করে, যেমন অক্সিজেন, কার্বন, ঠিক আছে, ঠিক আছে, কার্বন বা তারপরে তো হিলিয়াম তো এখানে আছেই। তো এই ভারী ভারী যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো কি স্টার থেকে রিলিজ হতে থাকে। আর রেড জেন্টের ক্ষেত্রে কি, রেড জেন্টের ক্ষেত্রে সেম, ওটা হলো কি স্মল আর মিডিয়ামের ক্ষেত্রে। আর সুপার জেন্ট হলো ম্যাসিভ, যেগুলো বড় বড় স্টার, সেই ক্ষেত্রে সেগুলোকে বলা হয় সুপার জেন্ট। বুঝে গেছে? তারপর হলো নেক্সট কি, নেক্সট হলো প্ল্যানেটারি নেবুলা। প্ল্যানেটারি নেবুলা কি, প্ল্যানেটারি নেবুলা হলো, মনে করুন যখন একটা স্মল স্মল আর মিডিয়াম স্মল আর মিডিয়াম যে স্টারগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি হয়, তখন একটা স্টারের এই যে মেইন সোর্স কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে, সমস্ত হাইড্রোজেন বের হয়ে গেল, ঠিক আছে। তো এটা হলো একটা স্টারের হলো কোর অংশ, ঠিক আছে। কোর অংশ থেকে যখন হাইড্রোজেন বের হয়ে যায় তখন কি হয়, তখন কোর অংশ থেকে হাইড্রোজেন বের হয়ে গেলে মানে হাইড্রোজেন ফুয়েল শেষ, ঠিক আছে, ফুয়েল শেষ মানে কি নিউক্লিয়ার ফিউশন কমপ্লিট। নিউক্লিয়ার ফিউশন কমপ্লিট হয়ে গেলে সেখানে কি হয়, সেখানে আর এনার্জি রিলিজ হয় না। এনার্জি রিলিজ যখন হয় না তখন কি হয়, বাইরের যে গ্র্যাভিটি আছে গ্র্যাভিটি বেশি হয়, ঠিক আছে। ভিতরে প্রেশার কি হয়, প্রেশার যে ফোর্স আছে সেই ফোর্সটা ডিক্রিজ হতে শুরু করে। তারপরে কি হয়, এটা আস্তে আস্তে গ্র্যাভিটির কারণে, যে গ্র্যাভিটির ফোর্সের কারণে যে স্টার আছে স্টারটা ধীরে ধীরে কি হয়, ছোট হতে শুরু করে, যেরকমটা বেলুন হয়, ঠিক আছে। বাইরের বাতাসটা ভেতরের বাতাসটা বের করে দিলে আস্তে আস্তে ছোট হতে শুরু করে, ঠিক স্টারও এরকম ছোট হতে হতে ছোট হতে শুরু করে, মানে কনডেন্স হয়ে যায় আস্তে আস্তে ধীরে ধীরে, ঠিক আছে। কনডেন্স হতে হতে কি হয়, এই যে কোর অংশটা আছে, ঠিক আছে, কোর অংশটা এরকম থাকে, ঠিক আছে। ওটা কোর অংশটা দেখতে কি হয়, কোর অংশটা দেখতে তখন হোয়াইট হোয়াইট ড্রাফের মতো দেখায়, ঠিক আছে। তো কোর অংশটাকে হোয়াইট ড্রাফের মতো দেখায়। আর এই বাইরের কোর অংশটা থেকে বাইরে যে সারফেস আছে, যেগুলো লেয়ার আছে, বাইরের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো কি, সেই লেয়ারগুলো আস্তে আস্তে কি হয়, মানে স্পেসে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, মানে ভেঙে ভেঙে পড়ে যায়, ঠিক আছে। এই যে বাইরের যে লেয়ারগুলো আছে, বাইরে যতগুলো লেয়ার আছে, কোর অংশটা বাদে বাইরে যতগুলো লেয়ার আছে সেই লেয়ারগুলো কি আস্তে আস্তে স্পেসে মানে ভেঙে যায়, ঠিক আছে। মানে এই যে প্রেশারের কারণে সেগুলো কি হয়, ভেঙে যায়, ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যায়, ঠিক আছে। তো সেটাকে আর যে কোর অংশটা আছে কোর অংশটাকে বলা হয় হোয়াইট ড্রাফট। তো এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় প্ল্যানেটারি নেবুলা। তো এখানে কি হয়, এখানে অ্যাকচুয়ালি একটা যে স্টারের যে ডেথ, ঠিক আছে, এখান থেকেই শুরু হয়ে যায়, ঠিক আছে। একটা স্টারের ডেথ ডেথ এখান থেকে শুরু হয়ে যায়। এটা সাধারণত কি প্ল্যানেটারি নেবুলা হলো স্মল আর মিডিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে। কি হয়, বাইরের যে সারফেসগুলো থাকে সেগুলো বাইরে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, স্পেসে। আর ভিতরে যে কোর অংশটা থাকে সেই কোর অংশটা কি হোয়াইট ড্রাফট এর মতো হয়ে যায়, ঠিক আছে, সংকুচিত হয়ে ছোট্ট একটা অংশের মতো থেকে যায়, ঠিক আছে। তো তখন কি হয়, এখান থেকে তারপরে এই যে হোয়াইট ড্রিপ যখন হয়ে গেল, হোয়াইট ড্রাফট, এটা কি হয়, সেটা অনেক দিন পর্যন্ত ঠান্ডা হতে থাকে, কুল হতে থাকে, ঠিক আছে। কারণ এখানে নিউক্লিয়ার ফিউশন উৎপন্ন হয়েছে, নিউক্লিয়ার ফিউশনের কারণে সেখানে কি টেম্পারেচার অনেক, ঠিক আছে, মিলিয়ন মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আছে, ঠিক আছে। তো আস্তে আস্তে যখন ফুয়েল কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়, তারপরে হোয়াইট ড্রাফে পরিণত হয়ে, তো হোয়াইট ড্রাফে এখানে অনেক মিলিয়ন মিলিয়ন বছর পর্যন্ত থাকে, ঠিক আছে। মানে এটা কুল হতে থাকে, ঠান্ডা হতে শুরু করে, ঠিক আছে। ঠান্ডা হতে হতে ওটাকে মিলিয়ন মিলিয়ন বছর লাগে, ঠিক আছে। তারপরে কি হয়, মিলিয়ন মিলিয়ন বছর পার হওয়ার পরে আর এটা কি হয়, লাস্টে এটা কি হয়, যখন ঠান্ডা হয়ে গেল তখন এটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যায়, ঠিক আছে। এই হলো স্মল আর মিডিয়ামের ক্ষেত্রে। আর এই সুপারনোভা কি, সুপারনোভা হলো যখন ম্যাসিভ স্টার, যেগুলো বড় বড় স্টার আছে সেই ক্ষেত্রে। সুপারনোভা, তো সুপারনোভার কাজ কি, সুপারনোভা যখন একটা বড় স্টার, ঠিক আছে, তো স্টারে যখন কি হয়, স্টারে যখন ফুয়েল শেষ হয়ে যায়, মানে হাইড্রোজেন শেষ হয়ে যায়,
নিউক্লিয়ার ফিউশন বন্ধ হয়ে যায়, তখন কি হয়, তখন ভিতরে যে প্রেশার আছে প্রেশার ডিক্রিজ হতে শুরু করে, আর বাইরে যে গ্র্যাভিটি আছে সেটা তো কনস্ট্যান্ট থাকে। যখন গ্র্যাভিটি থেকে ভিতরে যে প্রেশার ডিক্রিজ হতে শুরু করে, তখন এটা কি আস্তে আস্তে এটা সংকুচিত হতে থাকে, এটা সংকুচিত হতে থাকে। তো সংকুচিত হতে হতে এটা কি কিসে রূপান্তরিত হয়, মিডিয়াম যে স্টারগুলো আছে বা ম্যাসিভ স্টারগুলো সাধারণত কি হয়, সুপারনোভা থেকে কি হয়, এটা নিউট্রন স্টার অথবা ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, মিডিয়াম আর স্মল যে স্টারগুলো আছে ওগুলো কি হয়, ওগুলো ব্ল্যাক হোল হয় না। আমরা ব্ল্যাক হোলের নাম শুনেছি, ব্ল্যাক হোল জানি, ব্ল্যাক হোল কি থেকে সৃষ্টি হয়, স্টার থেকে ব্ল্যাক হোল হয়। কিন্তু স্টারের ক্ষেত্রে কোনগুলো স্টারের ক্ষেত্রে, যেগুলো ম্যাসিভ স্টার, ঠিক আছে, যেগুলো অনেক বড় বড় স্টার, ঠিক আছে, সূর্যের থেকেও অনেক বড়, সূর্য যত বড় তার থেকে 8 গুণ 10 গুণ বড় যে স্টারগুলো আছে, সেই স্টারগুলো থেকে কি হয়, নিউট্রন স্টার তৈরি হয় অথবা ব্ল্যাক হোল, দুইটার মধ্যে যে কোনো একটা। সবগুলা বড় বড় স্টারে কিন্তু ব্ল্যাক হোল হয় না, কিছু কিছু কি নিউট্রন স্টার তৈরি হয়, আর কিছু কিছু ব্ল্যাক হোল তৈরি হয়। তো অনেকদিন সময় লাগে একটা স্টার স্টার যখন ব্ল্যাক হোল হয়, তখন কি হয়, অনেক সময় লাগে। এই যে সুপারনোভা মানে কি, একটা স্টার যখন তার ফুয়েল কমপ্লিট হয়ে যায়, শেষ হয়ে যায়, তারপর কি ধীরে ধীরে সেটা কি কনডেন্স হতে শুরু করে, মানে কি ধীরে ধীরে ছোট হতে শুরু করে। ঠিক আছে, ছোট হতে হতে এক জায়গাতে আসে, ঠিক আছে, একটা কোর অংশে আসে। তখন এই কোর অংশটা কি মিলিয়ন মিলিয়ন বছর, মিলিয়ন মিলিয়ন বছর পর্যন্ত সেটা কি হয়, ঠান্ডা হতে শুরু করে। ঠিক আছে, ঠান্ডা হতে হতে যখন সেটাকে কি সেটার যে মাছ আছে, সেই মাছগুলা নির্দিষ্ট একটা মাছ আছে, ঠিক আছে, সেই মাছের থেকে যদি বেশি হয়, ঠিক আছে, তাহলে সেটা ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়। আর নয়তোবা সেটা কি হয়, নিউট্রন স্টার। তো এরপরে ভিডিওতে আমরা ব্ল্যাক হোল সম্পর্কে জানবো, যে স্টার যখন ডেথ হয়ে যায় তারপর ব্ল্যাক হোল হয়ে যায়, তো ব্ল্যাক হোল কিভাবে হয়, ঠিক আছে, এর প্রসেস কি, এ কতটুকু মাস থাকলে ব্ল্যাক হোল হবে, কতটুকু থাকলে হবে না, ঠিক আছে, এবং ব্ল্যাক হোলে কি রুলস আছে, রেগুলেশন আছে, আমরা সেগুলো জানবো নেক্সট ভিডিওতে। তো এই জন্য কি, এই যে ভিডিওটা আছে এটা অবশ্যই দেখতে হবে। ঠিক আছে, এটা এটা যদি আমরা না জানি, যে স্টারের লাইফ সাইকেল যদি আমরা না জানি, তাহলে আমরা কি ব্ল্যাক হোল আমরা বুঝতে পারবো না। ঠিক আছে, তো ব্ল্যাক হোল কোথায় হয়, একটা স্টার যখন ডেথ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, ঠিক আছে, তারপরে সেটাকে ব্ল্যাক হোল হয়। যে কোনো স্টার মৃত্যু মৃত্যু হতে পারে, ডেথ হয়ে যেতে পারে, তো সেটা কি ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় না। সেটা কি হয়, সেটা হোয়াইট ড্রাফ মানে কি, সেটা ঠান্ডা হয়ে আস্তে টুকরো টুকরো হয়ে পৃথিবীতে বা স্পেসে বিভিন্ন জায়গায় চলে যায়। ঠিক আছে, তারপরে কি, যেগুলো ম্যাসিভ স্টারের ক্ষেত্রে কিছু কিছু স্টার কি হয়, নিউট্রন স্টারে রূপান্তরিত হয়ে যায়, আর কিছু কিছু ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়ে যায়। তো এরপরে ভিডিওতে আমরা ব্ল্যাক হোল সম্পর্কে জানবো। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।